কোনো গান আমার যদি পছন্দ হয় অনেকবার শুনে শুনে পছন্দ হয় না, কোনো গান একবার শুনলেই সেই গানটা আমার মনে ধরে। গল্পটা এমনিতেই অনেক ডাইনামিক এবং সুন্দর, যেহেতু আমি অনেক আগে এটা শুরুতে শুনেছিলাম। আমি বনলতা অনেকদিন ধরে টিকিট খুঁজছি, পাচ্ছি না। হল সন্ধ্যার পর থেকে নাই, সো দিনের বেলা খুবই রাশ। গানটা খুবই সুন্দর, গানটার নাম রৈদি, টাইটেল গানটার। তো আমি যখন প্রথম গানটা শুনি, রাজু ভাই খালি গলায় গাচ্ছিলেন, তখন গানটা শুনেই আমার খুব হুকড হয়। নর্মালি এরকমই হয়, কোনো গান আমার যদি পছন্দ হয় অনেকবার শুনে শুনে পছন্দ হয় না, কোনো গান একবার শুনলেই সেই গানটা আমার মনে ধরে, মানে যদি পছন্দ হয়ে থাকে আর কি কোনো গান। তো এই গানটাও তেমন, যখন আমি শুনলাম আমার খালি গলায় এত পছন্দ হয়েছিল গানটা, এবং আমি তখন আমাদের ডিরেক্টরকে বলছিলাম যে প্লিজ এটাতে লেস মিউজিক, বা আমি তো এত বুঝি না মিউজিকের, বাট আমি বলছিলাম যে অনেক ইনস্ট্রুমেন্টাল ইউজ যাতে না হয়, মানে গানের কথাগুলো খালি গলায় যেভাবে শুনতে ভালো লাগছে এভাবে যাতে আমরা রাখি তাহলে খুব ভালো হবে। মানে আমি আমারটা বলছি, ওনারা তো রাখবে কি রাখবে না তো ওদের ব্যাপার, আমি আমার ফিলিংটা শেয়ার করছি। কারণ গানটা খুবই মায়াবী, এবং আমি সামহাও এটা আজকে ইন্টারভিউতে আপনারা হয়তো শুনেছেন যে ভাইয়াকে যখন ব্রিফ করেছিল তখন গল্পটা বলে নাই, একটা ফিলিং শেয়ার করেছিল। সামহাও ওই ফিলিংটা উনি এত সুন্দরভাবে মানে গ্র্যাব করে যে সিনেমার ফিলিংটাও খুব সুন্দরভাবে মিলে যায় আর কি। তো রোহিত গানটা পার্সোনালি আমার অনেক পছন্দের গান, মানে অনেকগুলো গানই সুন্দর রোহিতের আছে, কিন্তু এই গানটা আমার স্পেশাল, খুবই পছন্দের, এবং খুবই ভালো লাগছে যে এটাই সবার আগে আসছে। রোহিতের আইডিয়াটা আমি আসলে অনেক আগে শুনেছি, যখন এটা একদম শুরুর দিকে আইডিয়া ছিল তখন থেকে আইডিয়াটা সম্পর্কে আমি জানি, বাট এটা আমি কাজ অ্যাজ এ পারফর্মার আমি এটাতে অ্যাক্ট করবো সেটা জানা ছিল না। সেটা অনেক পরে এসে মানে আমি ইনভলভ, বা আমার সাথে অনেকে আমাকে বলেছে অনেক পরে। তো গল্পটা এমনিতেই অনেক ডাইনামিক এবং সুন্দর, যেহেতু আমি অনেক আগে এটা শুরুতে শুনেছিলাম। সো এটা এক ধরনের ভালো লাগা, তখন আমি ওভাবে দেখছিলাম কাজটাকে, এবং যখন আমাকে এটা কাজ করতে বলা হলো তখন ডেফিনেটলি আমার মনে হয় যে যারা পারফর্মার তাদের কাছে কোনো সিগনিফিক্যান্ট ক্যারেক্টার অর কোনো সুন্দর চরিত্র যদি কেউ শোনায় তার এমনিই ভালো লাগবে, এবং সাথে যদি ভালো ডিরেক্টর থাকে। সো মেজবাহ রহমান সুমনের সাথে আমি এর আগে হাওয়া করেছি, এবং হি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম মেকার আমাদের দেশে। সব কিছু মিলে মানে উনি আমাকে শুধু রোহিতের গল্প না, এমনি যে কোনো কাজ যদি বলে যে কোনো ভালো নির্মাতা আমি এমনিতেই করবো, বা এটা অ্যাক্টর হিসেবে এটা আমার দায়িত্ব করা। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি হ্যাঁ। আমি নর্মালি এমনিতে অভিনয় করতে গেলে রিপিটেটিভ কোনো কিছু করতে চাই না, মানে এটা আমি চাই না। যেমন হাওয়াতে যে চরিত্রটা আমি করেছি এটা আমি করতে চাই না, আর প্রেশার কুকারে যে চরিত্রটা করেছি এই ধরনের চরিত্র আর করতে চাই না। রোহিতের বেলাও তাই, এটা অ্যাক্টর হিসেবে এটা আমার প্ল্যান বা ইটস মাই চয়েস যে আমি এভাবে কাজ করতে চাই। আমার ধারণা ডিরেক্টরদেরও তাদের ভিশন থাকে। আমার ধারণা একজন রায়হান রাফি, তিনি যেরকম একটা কাজ কোনো একটা গল্প নিয়ে কাজ করলে ওই গল্পটা উনি আবার রিপিট করবে না, রায়দার যদি কোনো কানেকশন না থাকে ওই অর্থে। মেজবাহ রহমান সুমনও তাই। ইনফ্যাক্ট এক্স ওয়াইজেড আমি যদি আরও অন্য ডিরেক্টরদের কথা বলি তারা এরকমই, কেউ রিপিট আমার মনে হয় না কেউ ওরকমভাবে করতে চান। সো অবশ্যই আলাদা। হাওয়া একটা কী বলবো প্রতিশোধ এবং একটা মিথোলজির ফিল্ম, এবং রোহিত কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা ওয়ার্ল্ড। এটা আমি বলবো যে রোহিতের একটা বললই ডিরেক্টর যে এটা একটা প্রাচীন প্রেমের গল্প, যেটার মধ্যে উনি যেহেতু আমি বলবো যে উনি আর্টিস্ট মানুষ, তো ওনার যেই প্যাটার্ন আর স্টাইল ওটা ওনার সবসময় আসবে আমার মনে হয়, এখন পর্যন্ত তাই হয়েছে। সো ওনার মিথিক অ্যাবসার্ডিটি, ফ্যান্টাসি, মিথোলজি এগুলো ওনার কাজের মধ্যে এমনিতেই আসবে, উনি যেই জনরারই কাজ করেন না কেন। সো এরকম। আর প্রেশার কুকার একটা রিয়েলিস্টিক ফিল্ম, ইটস আ রিয়েল থিং। সো তিন টাইপ ক্যাটাগরির বা তিন টাইপের কাজ। সো ওই অর্থে গল্পের আইডিয়া এবং প্রেজেন্ট পার্সপেক্টিভ, প্রেজেন্ট সব কিছুই আলাদা ওই অর্থে। আমি বনলতা অনেকদিন ধরে টিকিট খুঁজছি, পাচ্ছি না, এবং আমার দেখা হয়নি, তো আমার বনলতাটা দেখার ইচ্ছা আছে। সো যখন টিকিট পাবো দেখে ফেলবো, ওগুলোও দেখবো। বাট আমি তো আগে এইগুলোই শেষ করতে পারছি না, দেখতে পারছি না আর কি, টিকিট পাওয়া যাচ্ছে না। এখন আবার হল সন্ধ্যার পর থেকে নাই, সো দিনের বেলা খুবই রাশ। সো টিকিট সংকটের কারণে দেখা হচ্ছে না, বাট আমি হোপফুলি সবই দেখে ফেলবো। আচ্ছা, কোনো ফিল্ম নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক এটা খুবই মানে একটা লেইম কথা, হ্যাঁ, কারণ পুরুষ কেন্দ্রিক সিনেমা বলি না কিন্তু, যেটা পুরুষ কেন্দ্রিক সিনেমা, তো নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক এটা কোনো কেন্দ্রিক সিনেমা না। এটা একটা আইডিয়া, একটা যেখানে ফিমেল হয়তো ফিমেল লিড ছিল, দ্যাটস ইট, নাথিং এলস, এখানে আর অন্য কোনো কিছু নাই।
সো এটা বললে খুবই জানি না, আমার কাছে এটা খুবই কেমন জানি লাগে শুনতে। হ্যাঁ, আপনি পুরুষ তাহলে পুরুষ কেন্দ্রিক সিনেমা বলেন, আলাদা করে নারী কেন্দ্রিক বলার কিছু নাই এখানে। আর এখানে শুধু নারী কেন্দ্রিক সিনেমা না এটা, মানে এখানে অনেক ক্যারেক্টার, একটা ওয়ার্ড, এটা একটা সোসাইটিকে, মানে ঢাকা সিটিটাকে আমরা দেখাতে চেয়েছি যেখানে অনেকগুলো ক্লাসের মানুষ বিলং করে এই শহরের মধ্যে, এবং এই শহরের মধ্যে অনেক ধরনের ক্লাসের আমরা জীবন দেখতে পাই। সো এখানে ফিমেলরা ডমিনেট করে, এটা আলাদা করে কিছু না। এবং ভালো লেগেছে, ঈদে সিনেমাটা এসেছে এবং আমি যে চরিত্রটা প্লে করেছি এটা অডিয়েন্স সবাই পছন্দ করছে। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এর থেকে আর চাওয়ার কি, আমার ভালোই লাগছে। ভালোই, সবাই তো এখন পর্যন্ত যে ধরনের, মানে এখন পর্যন্ত অডিয়েন্স রিয়াকশন এবং যারা আমার কাছের কলিগরা দেখেছে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। সো আমার ভালো লাগছে। আসছে একটু, যখন আপনারা খেয়াল রাখলেই জানতে পারবেন। আমি তো আসলে অনেক কিছু বলতে পারবো না, কারণ আমার টিমের বা কাজের প্রডিউসারদের পারমিশন নিয়ে তারপর আমার বলতে হবে। সো এই কাজগুলো আপাতত এখন আসছে, রোহিতটা সামনে আসছে, হোপফুলি রোহিত সবার ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনারা, এখন অনেক সিনেমা হচ্ছে, আপনাদের ভালো লাগলে নিজেদের পছন্দ মতো সিনেমা দেখুন।